এই পর্বে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি ওয়াহিদ জামান, নির্বাহী সম্পাদক, দৈনিক এই বাংলা। চলুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিশ্চয়ই ভালো আছেন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাকে অনেক অনেক স্বাগত এবং যুক্ত হবার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যুক্তরাজ্যে যে প্রবাসী দর্শক রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনার কাছে অনুষ্ঠানের শুরুতে জানতে চাই, সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে সরকারের থেকে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়াটা সেটি ছাত্রদের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। এই বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলেছেন, বাংলাদেশের যে সুশীল সমাজ রয়েছে, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে, তারাও আসলে একটি বিষয় অনুধাবন করেন। সেটি হচ্ছে যে দীর্ঘ ১৭ বছর বিরোধী দলগুলো ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন করেছে, তার আন্দোলনের মূল পয়েন্টই ছিল আসলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এখন নতুন করে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বিপ্লবের পর ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পর যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব রয়েছে। এখন সেই ছাত্ররাই যদি নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করে, তাহলে যেটি হবে সামনের যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে এবং বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ১.৫ যুগ ধরে যারা আন্দোলন করে আসছিল, তাদের কাছেও বিষয়টি প্রশ্ন তৈরি করবে। সেখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি আসলে খুবই স্পষ্ট। সেটি উন্নত বিশ্বের উদাহরণ হিসেবে হয়তো বাংলাদেশে সেটি প্রচলিত হতে পারে। কিন্তু তারপরও যেই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, নিরপেক্ষতার যে বিষয়টি আমরা যেটি দেখে থাকি যে সরকারের থেকে কোন সরকারের অধীনে নির্বাচনে গেলে তখন আসলে নিরপেক্ষতার বড় একটি প্রশ্ন তৈরি হয়। জি। এবং যেটি হয়েছে বিএনপি সরকারের সময় হয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৪ সালে আমরা যেটা দেখেছি যে ভোটবিহীন একটি সংসদ হয়েছে এবং যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা এবং সারা বাংলাদেশের মানুষের যে আশা, সেটি আসলে আমি মনে করি বিঘ্নিত হবে এবং অনেকের কাছে এই বিষয়টি আসলে ভালো ঠেকবে না যদি সরকারের থেকে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করার চিন্তা করে। আসলে সেই বিষয়টি দলীয় দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থাপন করলেও আমি মনে করি বাংলাদেশের যে বাকি বিরোধী দলগুলো রয়েছে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে জি। একটি সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং নির্বাচনের যে পরিবেশ তৈরি, সেই পরিবেশ তৈরিতে একটু আসলে প্রশ্ন তৈরি করতে পারে। জি, ধন্যবাদ। একটু যাব অন্য প্রসঙ্গ, সেটি হচ্ছে হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। বিশেষ করে শিবিরের গুপ্ত রাজনীতি নিয়ে চলছে নানা আলোচনা। কেন কেন এমন সব কালচার আসলে হচ্ছে, আর এই কালচার চালু বাংলাদেশে কি আবার হলো কিনা আপনি কি মনে করেন? আসলে ৫ই আগস্টের পর সারা দেশের মানুষ নতুন বৈষম্য মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে। জি। সারা দেশের মানুষের জনসমর্থন ছিল বলেই ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেটি সফলতা পেয়েছে। এরপরে যেটি হচ্ছে যে শিক্ষার্থীদের ছাত্রদেরকে ক্ষমতার কাছাকাছি এনে আসলে একটি নতুন প্রশ্ন তৈরি করা হয়েছে। সেখানে যে বিষয়টি আসলে রয়েছে যে এই যে দলগুলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরে যে দলগুলোর নাম আসে, জি। তাদের ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির রয়েছে, জামাত ইসলামীর ছাত্র সংগঠন। আপনি জানেন যে বিএনপির ছাত্রদল জি। প্রতিটি ক্যাম্পাসেই রয়েছে। এখন যেটি হচ্ছে যে গত ১ সপ্তাহ ধরে আমরা একটি বেশ অস্থির সময় পার করছি। এবং গতকালে যে ঘটনাটি কুয়েটে হয়েছে, সেখানে আসলেই বাংলাদেশের এই যে সাম্প্রতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটিকে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু ঘটনা কালকে ঘটেছে। সেখানে ইসলামী ছাত্র শিবিরের উপরে যে অভিযোগটা দেওয়া হচ্ছে, সেটি আসলে পুরোপুরি মিথ্যা নয়। বৈষম্য জি। বিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র শিবিরের যেমন আ অংশগ্রহণ ছিল, তেমনিভাবে ছাত্র দলেরও অনেকেই সেখানে শহীদ হয়েছেন এবং ছাত্রদলের বিভিন্ন শহরে ছাত্রদলের যারা আছেন তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। বিষয়টি কুয়েটে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ছাত্রদল যেটি বলছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ছাত্র দলের কর্মীদের উপর হামলা করা হয়েছে। সেটি আসলেই সেটি ভাবতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে থাকে, সেখানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছে তারা যদি তাদের টার্গেট হয়, তাহলে বুঝতেই পারেন যে এই প্রশ্নটি আপনি করছেন সেটি অবান্তর নয়। যে জি, ইসলামী ছাত্র শিবির তাদের পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে তারা প্রতিটি ক্যাম্পাসে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং তাদের একটি বড় অংশ তাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হোক। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা যদি ইসলামী ছাত্র শিবির তাদের নিজস্ব রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সেটি আসলেই প্রশ্ন আ ট জনমনে আসলেই প্রশ্ন তৈরি হয়। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই যে কুয়েটের যে ঘটনাটি হয়েছে সেটি নিছক কোনো ছাত্র সংগঠনের আ আভ্যন্তরীণ কিংবা প্রকাশ্য দ্বন্দ্ব নয়। সেটি আমার কাছে মনে হয় যে তিস্তা নিয়ে বাংলাদেশে যে একটি বড় ধরনের সমাবেশ করেছে জি, জাতীয়তাবাদী দল বিএনপি, সেখান থেকে আসলে দৃষ্টি ফেরানোর একটি কৌশল হতে পারে, অপকৌশল হতে পারে। সেটি আওয়ামী লীগও করতে পারে, নয়তো ভিন্ন কোনো দেশও করতে পারে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর আসলে তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য একটি রাজনৈতিক দল সরাসরি মাঠে অবস্থান নিয়েছে। একই দিন আমরা দেখতে পেলাম যে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের একটা প্রতিহিংসা আমরা প্রকাশ্য রূপ আমরা দেখতে পেলাম। সেখানে আপনি যে কথাটি বলেছেন গুপ্ত রাজনীতি, সেটি আগে যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা বিভিন্নভাবে অভিযোগ যেটি করে আসা হচ্ছিল ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিশেষ করে, সেটি আবার নতুন করে প্রতিষ্ঠিত হলো। সেটি আমি বলতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে জি, হাসনাত আব্দুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতারা তাদের বেশ কয়েকজন আসলে ছাত্র দলকে টার্গেট করে কালকে সারাদিন যে ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেগুলো আসলে বৃহত্তর যে ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আ ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনের যে বৃহত্তর ঐক্য, সেখানে ফাটল সৃষ্টি হয়েছে। সেটি স্পষ্ট হলো জনগণের কাছে। এটি আমি মনে করি। জি। আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্র বৈষম্য আন্দোলনের নেতাকর্মীরা বসে থাকেন। তারা আসলে কিসের ভিত্তিতে সেখানে থাকেন এবং তার বৈধতা কি? বৈধতা বললে আসলে স্পষ্ট করে বলতে হয় যে কোনো বৈধতা নেই। তারপরেও ৫ই আগস্টের পর একটি দেশে যখন একটি বিপ্লব হয়, গণঅভ্যুত্থান সফল হয়, তখন জি, আসলে আ অস্থির কিছু সময় আমরা মুখোমুখি হই। এগুলো সেই অস্থিরতার থেকে কিছু ছাত্র হয়তো তারা মনে করছে যে বিভিন্ন সচিবালয়, বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য যদি গিয়ে থাকেন, সেটি আসলে প্রকাশ্যে আনা কতখানি সমীচীন হবে আমি জানি না। তবে নৈতিকভাবে এটি আসলেই নিন্দনীয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণের লড়াই ছিল। জি, সেই লড়াইয়ে যদি কোনো সুবিধার কথা আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত কেউ যদি সরকারি সচিবালয়ে, সরকারি প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান, নিজেদের সুবিধা আদায় করতে চান, তাহলে ফ্যাসিবাদী সরকারের যে আচরণ, সে আচরণের সাথে আসলে কোন ধরনের পার্থক্য আমি দেখতে পাই না। আ আমি মনে করি যে সচিবালয় সহ রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আসলে অনেক ক্ষেত্রেই যেটি হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়েছেন সেসব চেয়ারে এবং সেসব দুর্নীতিবাজ কর্মকর্তারাই কিছু কিছু সংখ্যক ছাত্রদেরকে ব্যবহার করে তারা নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছেন। সেই কারণেই হয়তো বিষয়টি আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররা, শিক্ষার্থীরা বসে রয়েছেন। বিষয়টি আসলেই কোনোভাবেই বৈধতার পর্যায়ে পড়ে না এবং সেটি বৈধতা দেওয়ার কোনো সুযোগ জি। আপনার কাছে জানবো যে আপনি কি মনে করছেন কিনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছে তারা কি আবার বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছেন কিনা? এর আগে আমি যে কথাটি বলেছি যে আ এই আন্দোলনটি পুরোটাই বাংলাদেশের ১৬-১৮ কোটি মানুষের যে আকাঙ্খা, মনের ভাষা এবং মানুষ যেটি চেয়েছিল ফ্যাসিবাদী সরকারের আ বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, বৈষম্যবিহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা। সেই আদর্শের দিকে আসলে যদি আমরা তাকাই, তাহলে বলতে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তো তারা অনুপ্রবেশকারী হতে পারে। কিছু সংখ্যক শিক্ষার্থী যে কাজগুলো আসলে করছেন সেটি আন্দোলনের যে মূল আদর্শ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই জি, স্বপ্নের বিরোধিতা আমি মনে করি। এবং কিছু সংখ্যক শিক্ষার্থী সেটি করছেন এবং সেটি আসলে বাংলাদেশের যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলোর জন্য আসলে খারাপ বার্তা বয়ে আনবে। এটি আমি মনে করি। জি, ধন্যবাদ।
আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আদালতের বাইরে এ ধরনের মন্তব্য করা কতটা সমীচীন বলে আপনি মনে করেন? দেখুন, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা গত ১৭ বছর দেখেছি। ২০১৪ সালে আহ, একটি ভোটবিহীন সংসদ আমরা দেখেছি। জি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটি সংসদ আমরা দেখেছি। এরপর ২০১৮ সালে আমরা দিনের ভোট, রাতের ভোট দেখেছি। এরপর ২০২৪ সালে আমিটামি নির্বাচন আমরা দেখেছি। সব পরিস্থিতিতে আপনি একটি জিনিস স্পষ্ট করতে পারি, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের যে আচরণ এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে বিষয়টি, সেটি বাংলাদেশের মানুষ তো প্রত্যাখ্যান করেছে। জি। সেটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নতুন করে যদি বলতে হয় যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা নতুন করে যদি একই ধরনের বৈষম্য সৃষ্টি করে অথবা অরাজকতা সৃষ্টি করে সমাজে, সেটি আসলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানো বলে আমি মনে করি। এবং সেটি যদি তারা করে থাকেন, যে এখনো জুলাই বিপ্লবের যে শহীদ, তাদের রক্তের দাগ এখনো মুছেনি। এখনো যারা আহত রয়েছেন তাদের আর্তনাদ থামেনি। এই মুহূর্তে যদি আসলে এ ধরনের কিছু করা হয়, এবং যেটি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি, মব জাস্টিস দেখছি বিভিন্ন ক্ষেত্রে যেটি হচ্ছে, সেটি যদি করা হয়, আসলেই সেটি নিন্দনীয়। আরেকটি বিষয় আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে নাকি আওয়ামী লীগকে আ আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো এমবার্গো দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। সেটি আসলে আমি মনে করি বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ১৭ বছর আ স্বৈরাচারী মনোভাব দেখেছে এবং লুটপাট, অনিয়ম, দুর্নীতি দেখেছে। বাংলাদেশের মানুষ আগের মতো মনে হয় বোকাও নেই যে সবকিছু ভোটের আশ্বাসে তারা ভুলে যাবেন। সে কারণে নিশ্চিহ্ন করা কিংবা নিষিদ্ধ করা ২ বিষয়টি আসলে বাংলাদেশের জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশের জনগণ সময় মতো সেটি নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে নাকি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে। নিশ্চিহ্ন করার ভিতরে আসলে ফ্যাসিবাদী মনোভাব প্রকাশ পায়। আপনি দেখেন যে কাউকে নিশ্চিহ্ন করে ফেলা, সেটি আসলেই আ তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করে। আওয়ামী লীগ বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। এখন জি। নতুন করে যদি আ কোন পক্ষ, বিশেষ করে একজন দায়িত্বশীল ব্যক্তি যেহেতু কথাটি বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কোনো ঘোষণা দেন দায়িত্বশীল চেয়ারে বসে, সেটি আমি মনে করি যে আসলে সেটি হয়তো মনের ক্ষোভে সেটি বলতে পারেন। আসলে সেটি নিশ্চিহ্ন করা যেমন সম্ভব নয় এবং নিষিদ্ধ করা কতখানি যৌক্তিক হবে, সেটি আসলে সেটির জন্য জাতীয় একটি ডায়ালগের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের স্পেস কতখানি হবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, সেটি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। এবং বাংলাদেশের জনগণ নিশ্চিতভাবে স্বৈরচারী যে আচরণ তাদের কাছ থেকে পেয়েছে, গুম খুনের যে রাজনীতি আওয়ামী লীগ দেখেছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জন্য কোনো স্পেস আসলেই দেবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের মানুষ আ অন্তত যতদিন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের স্মৃতি মুছে না যাচ্ছে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কতখানি স্বাগত জানাবে, সেটি বড় প্রশ্ন। সেই প্রশ্নের মাঝে দাঁড়িয়ে আসলে একজন উপদেষ্টা নিশ্চিহ্ন করার ঘোষণা দেওয়া, সেটি আসলে আরেকটি ফ্যাসিবাদী আচরণের মতো মনে হতে পারে। সেটি বিশ্লেষকরা অনেকেই সেভাবে দেখবেন যে, যেই বৈষম্যের বিরুদ্ধে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্ররা জীবন দিয়েছে, সেই ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারে যদি দাঁড়িয়ে কেউ কোন একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে ফেলার ঘোষণা দেয়, জি। সেটি আসলে আ যৌক্তিকতার খাতিরে সেটি হয়তো সত্য হতে পারে। কিন্তু যে গণতান্ত্রিক মন মানসিকতার যে মাপকাঠি, সেখানে আসলে বিষয়টি আ গ্রহণযোগ্য নয় এবং সেটি আইনসিদ্ধ নয় আমি মনে করি। জি, ধন্যবাদ। এবার আসবো একটা অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে এস আলমের ব্যাংক হিসাবে ২,৪২,০০০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দেশের এই সব লুটেরাদের বিচার প্রক্রিয়া এত ধীরগতি হচ্ছে কেন? আসলে আ আগস্ট মাসের শেষের দিকে আমরা যেটি দেখতে পেলাম যে আ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তারা একটি তদন্ত করেছে। জি। তাদের তদন্ত অনুযায়ী আ বাংলাদেশ থেকে অ্যাসালম গ্রুপ প্রায় ২,১৩,২৪৫ কোটি টাকা পাচার করেছে বিভিন্ন চ্যানেলে। সেটি হুন্ডির মাধ্যমে, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। জি। সেই অর্থ দিয়ে অ্যাসালম গ্রুপ সিঙ্গাপুরের আম একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে $২,২৩,৪০,০০০।
তো আপনি বুঝতেই পারেন টাকার অঙ্কে সেটি অনেক বড়। এবং যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রায় যেই টাকাটা সিঙ্গাপুরে, সাইপ্রাসে বিভিন্ন দেশে পাচার হয়েছে, সেই টাকার একটি অঙ্ক ১৮,০০০ কোটি টাকা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয়েছে। সেটি আসলে প্রমাণ করা খুবই সহজ। সেখানে অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে এই তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে আসলেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রে যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা কতখানি দায়বদ্ধ সেটি আসলে প্রশ্ন তৈরি করে। কারণ ১৮,০০০ কোটি টাকা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে হুন্ডি চ্যানেলে আ আ ভিন্ন একটি দেশে গিয়ে একটি কোম্পানি একটি কোম্পানি প্রতিষ্ঠা করে সেখানে আসলে বিনিয়োগ করেছেন। সেখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, সেটি জি, হচ্ছে বাংলাদেশের ৬ টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় আ আপনাকে যদি বলি ৯৫,০০০ কোটি টাকা ঋণ রয়েছে। ৬ টি বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসালম গ্রুপের কাছে ৯৫,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। সেই টাকাটি আপনি আমার বাংলাদেশের জনগণের টাকা। জি, সেই টাকা উদ্ধারে সরকারের সদিচ্ছা যে আসলে খুব বেশি নেই, সেটি অন্তত ৬ মাসে আসলে সেটি বলার অপেক্ষা রাখে না। এবং আমরা যেটি দেখেছি যে অ্যাসালমের আ কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার বাড়ি চট্টগ্রামে। তার স্ত্রী ফারহানা মাসুদ এবং তার ২ সন্তান আসানুল আলম এবং আশরাফুল আলম, জি, দুজন। এবং তাদের ফ্যামিলি পারিবারিক যে আ লোকজন রয়েছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন বসবাস করছেন। এবং যেটি আমরা জানতে পেরেছি যে একদিনের ব্যবধানে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে তারা বাংলাদেশে আবার আ পিআর সংগ্রহ করেছেন। বাংলাদেশের নাগরিকত্ব ক্যানসেল করে পরের দিনই আবার বাংলাদেশে অস্থায়ীভাবে নাগরিকত্ব লাভের আবেদন করে সেটি আবেদন প্রত্যাখ্যিত হয়নি। জি, এবং প্রত্যাখ্যান না করে তারা বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়েছে। তাহলে বুঝতেই হয় যে যত হাজার কোটি টাকাই বিদেশে পাচার হোক এবং সেটির দালিলিক প্রমাণ যতখানি শক্তিশালী হোক, আসলে রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা সেটি আসলে বড় একটি প্রশ্ন তৈরি করেছে। এবং অ্যাসালাম গ্রুপের আমরা যেটি দেখেছি, অ্যাসালাম গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আ আসলে অসংখ্য শ্রমিক কর্মচারী রয়েছে। বাংলাদেশের যে ব্যাংকগুলো অ্যাসালামের মালিকানাধীন ছিল সেখান থেকেও আসলে দখল-বেদখলের বিভিন্ন ঘটনা আমরা জানছি। এবং বিএনপি নেতাদের অনেককেই দেখছি অ্যাসালাম গ্রুপের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আসলে বর্তমান সময়ে পাহারা দেওয়ার বিভিন্ন ঘটনাও ঘটেছে। সবকিছু মিলিয়ে আপনি বলতে পারেন যে আ আমরা হতাশ যে আমি মনে করি গণমাধ্যম কর্মী হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই হতাশ যে জুলাই বিপ্লবের আজ ৬ মাস আ গত হলেও অ্যাসালাম গ্রুপের মতো একজন বড় ধরনের ব্যাংক লুটেরা, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ২,১৩,২৪৫ টাকা বিদেশে পাচার করেছে। হ্যাঁ? এবং তারা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ক্রয় করেছে। সেখানে তারা বিনিয়োগ করেছে। স্থায়ীভাবে বসবাস করতে সাইপ্রাস, সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশে জি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, তার মানে বাংলাদেশে তারা ফিরবেন না। এবং বাংলাদেশের টাকায় বিদেশে বসে তারা আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করছেন এবং বিদেশে বসে তারা বাংলাদেশের এই টাকা দিয়ে তাদের যে জীবন উপভোগ করার যে বিষয়টি সেটি করছেন। সেক্ষেত্রে বাংলাদেশের আপনি যে কথাটি বললেন যে অ্যাসালাম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটি ধীর গতি। জি, জি, সেটি ধীর গতি না, আমি বলব যে এই ধরনের কোনো কিছু আসলে আমরা এখন পর্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে আসেনি যে অ্যাসালাম গ্রুপের বিরুদ্ধে রাষ্ট্র একটি পদক্ষেপ নিবেন এবং অ্যাসালাম গ্রুপ যে টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের মানুষের সেই টাকা বাংলাদেশে ফেরত এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। সেই ব্যবস্থা যদি দৃশ্যমান হয় তবেই অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্জন সেটি আমরা আসলে জনগণের কাছে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ সেটিকে সাধুবাদ জানাবে। সারা জি, বিশ্বে বাংলাভাষী যারা রয়েছে সবাই সেটির আ সাধুবাদ জানাবে আমি মনে করি। জি। ওয়াহিদুজ্জামান সুদূর বাংলাদেশ থেকে গভীর রাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং একই সাথে আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে ইউরোপের সব দর্শককেও আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার। জি, ভালো থাকবেন। ধন্যবাদ।